ছেলেদের শরীর দেখাতে এতটাই ভালো লাগে, পতিতালয়ে গেলেই তো পারিস। ভরা মাঠে এমন কথা শুনেই ঘৃণায় গা গুলিয়ে এলো সত্য যৌবনে পা দেওয়া কিশোরী পরীর। কিছুক্ষণ আগের কথা, শাড়ি পরার অভিজ্ঞতা না থাকায় কখন যে আঁচল ভেদ করে কোমর দেখা যাচ্ছিল কিছুই খেয়াল ছিল না উড়নচণ্ডী পরীর। ও কি আর জানতো, যার ভয়ে অনুষ্ঠানেই আসতে চাইছিল না সেই রিজভি ভাই এই অনুষ্ঠানের প্রধান অতিথি। অতিরিক্ত উড়নচণ্ডী পরীর দম ফুরানোর জন্য রিজভি ভাই নামক মানুষটাই যথেষ্ট। পরিচয় তো দেওয়াই হলো না। উরপুর গ্রামের মাতব্বর আজাদ খানের একমাত্র মেয়ে পরী। রূপের দিক দিয়ে অতুলনীয় হলেও গুণের বেলায় আকাশ ছাড়া কোনো গুণই নেই পরীর। এটা নিয়ে যত চিন্তা আজাদ খানের স্ত্রী আফিয়ার। বর্তমান মাথা নিচু করে দাঁড়িয়ে আছে পরী। অতিরিক্ত ভয়ে ও ভুলেই গেছে এখন বাসায় দৌড় না দিলে আর নিস্তার নেই। হঠাৎ কারোর কথায় ধ্যান ভাঙল পরীর। কিরে, থাপ্পড় খাবি নাকি বাসে যাবি? কথাটা কানে আসতেই পরী যখনই দৌড় দিতে যাবে তখনই পিছন থেকে ডাক পড়ল। ওই দাঁড়া। টলমল চোখে তাকালো পরী। সামনের মানুষটা এক চিমটিও গলল কিনা বুঝাই গেল না। এখন থেকে তোর ঘরের বাইরে পা দেওয়া বন্ধ, কথাটা যেন মাথায় থাকে। শোনা মাত্রই কোনো কথা না বলে দৌড়ে চলে গেল পরী। উরপুর গ্রামের মধ্যে উচ্চবিত্ত পরিবার বলতে গেলে সবার আগেই নাম আসে খান পরিবারের। যৌথ পরিবার, পরীর বাবারা 3 ভাই 1 বোন। প্রথম জন উরপুর গ্রামের চেয়ারম্যান রেজওয়ান খান, তার একটি মাত্র ছেলে রিজভি খান, যার এক নামে উরপুর গ্রামে সবাই ভয়ে কাঁপে। দ্বিতীয় জন আজাদ খান, ভাইয়ের অবর্তমানে বিচারের ভার তার উপরই। উরপুর গ্রামে আজাদ খান মাতব্বর নামে পরিচিত, তার একমাত্র মেয়ে পরী। তৃতীয় জন পেশায় ব্যবসায়িক, তার 2টি যমজ ছেলে লিমন লিওন। পরীর ফুপির সাথে তাদের কোনো যোগাযোগই নেই। পরী সবার নাকের উপর ছুরি ঘুরালেও অতিরিক্ত উড়নচণ্ডী পরীর দম ফুরানোর জন্য রিজভি ভাই নামক মানুষটার তাকানোই যথেষ্ট। এসএসসি পরীক্ষার্থী পরী। জ্ঞান হওয়ার পর থেকেই পরীর ছোট্ট মস্তিষ্কে একজনেরই বিচরণ, যে মানুষটাই যে কিনা তাকে উঠতে বসতে ধমক দেয়। বর্তমান পরী বাসায় এসে ফ্লোরে বসেই জোরে জোরে কান্না শুরু করলো। বাড়িতে আর কোনো মেয়ে না থাকায় সবার চোখের মনেই পরী, তাই কান্নার শব্দে বাড়িতে উপস্থিত সবাই বিচলিত হয়ে পড়ল। পরীর বাবা বলল, পরিমা, কি হয়েছে তোর? পরীর তো কান্না বাড়ছেই, চোখে মুখের বেহাল দশা। পরীর চাচা রেজওয়ান খান বলল, কার এত বড় সাহস? কে কি বলেছে তোমাকে পরিমা? এত আশকারা পেয়ে যেই না পরী মুখ খুলতে যাবে অমনি চোখ পড়ে দরজার দিকে। তোমার ছেলে। পরী যখনই বলতে যাবে চোখ আটকে গেল দরজার দিকে। রিজভি খান দরজায় পা দেওয়ার সাথে সাথেই পরীর কথা বন্ধ। পরীর দাদি এগিয়ে এসেই পড়ল, তো গো আজ করায় আজ ওর এই অবস্থা। বড় বউ আমার দাদু ভাই আইছে, ওরে শরবত দেও। পরী মনে মনে কতগুলো গালি দিতে একদমই ভুলল না। বীর বীর করেই বলল, একবার শুধু তোমার আদরের নাতি বাসা থেকে বের হোক বুড়ি। কিছু হলেই খান বাড়ি মাথায় তোলা পরীর স্বভাবে একটা। তাই পরীর কোথায় কেউ বিশেষভাবে মাথা না ঘামিয়ে যে যার কাজে চলে গেল। বসার ঘরে শুধু দেখা গেল পরী, রিজভি আর লিমন লিওনকে। রিজভি বাসায় ঢুকে সোফায় গা এলিয়ে দিয়েছিল। আশেপাশে কি হচ্ছে তার কোনো মনোযোগই নেই। এত কিছুর পরও পরীর অবাধ্য চোখ দুটো রিজভি নামক মানুষটার দিকেই আটকে গেল। একটু মুখ দেখাতেও ভুলল না। পরী তো বুঝতেই পারে না এই মানুষটা সব সময় এত পরিপাটি কেন থাকতে হবে। ঘামন্ত মুখশ্রী, শ্যামলা, গালে খোঁচা খোঁচা চাপদাড়ি, জিম করা ফিটফাট বডি, মোটা ভ্রু চুগুর সব সময় যেন কুচকেই থাকে। এই তো পড়েছে কালো রঙের একটা সাধারণ পাঞ্জাবি, এলোমেলো চুল, তবুও পরীর কাছে এই মানুষটাই শ্রেষ্ঠ সুন্দর। গম্ভীর স্বরের রিজভি খান যতক্ষণ বাড়িতে থাকে দমে যায় উড়নচণ্ডী পরী। কতক্ষণ পরী ওর পুতুলের ন্যায় গোল গোল চোখে পরীর স্বপ্ন পুরুষকেই দেখছে তার খেয়ালই নেই। নিস্তব্ধ পরিবেশ, তাই হয়তো মোবাইল ফোনের শব্দে কেঁপে উঠল। রিজভি ফোনটা কানে দিতেই শুনতে পেল, ভাই সবগুলোরে গোটাইনে বাইদে রাখছি। আমি আসছি। রিজভি বাসা থেকে বের হতেই পরী উঠে দাঁড়ালো। অবুঝ পরী ভেবেও দেখলো না তার রিজভি ভাই তাকে এত বাজে কথা কেন বলেছে। সে চলল তার দাদির সাথে ঝগড়া করতে। আগের ঘটনা, ফরিদের স্কুলে প্রতি বছরই মাঝামাঝি সময় বিরাট এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ বছরও তার ব্যতিক্রম হয়নি। পরীর সহপাঠীরা পরিকল্পনা করেছে সবাই মিলে শাড়ি পরবে।
সহপাঠীদের জোড়াজুড়িতে কিছুক্ষণ ভাবলো পরি, কিন্তু ভাবনা বেশিক্ষণ স্থায়ী হলোই না। যখনই মাথায় আসলো অনুষ্ঠান তো শুক্রবার, ওই দিন রিজভি খান বাসায় থাকবেই না, বলে দিল। আমিও শাড়ি পরবো। যেই ভাবা সেই কাজ। অনুষ্ঠানের দিন পরি একটি কালো পাড়ের সাদা শাড়ি পরেছে, দুধে আলতা গায়ের রং, ডাগর ডাগর চোখ, পাতলা ঠোঁট দুটো যেন রক্ত জবার নেই, মুখে হালকা প্রলেপ এর দরকার হলোই না। পরীকে দেখেই পরীর মা বলে উঠল, আমার পুতুল। কিন্তু পরীর খুশি বেশিক্ষণ স্থায়ী হলোই না। স্কুলে গিয়ে যখন শুনতে পেল আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছাত্রলীগ নেতা রিজভি খান এসে পড়েছে, পরীর চোখ দুটো বেরিয়ে আসার উপক্রম। শুধু অস্পষ্ট কণ্ঠে বেরিয়ে আসলো, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। ওর দিকে যে কতগুলো কক্ষ লোলুপ দৃষ্টি দিচ্ছিল ওর কোনো খেয়ালই ছিল না। কিছুই চোখ এড়ালো না শুধু একজনের। বর্তমান। রিজভি যাওয়ার পরে পরি ওর দাদির সাথে ঝগড়া করতে গিয়ে সেখানেই ঘুমিয়ে পড়েছে। ঘুম ভাঙলো পরির মায়ের ডাকে। এই পরি ওঠ, ঘুম আর টই টই করা ছাড়া এই মেয়ের আর কোনো কাজ নেই। যত জ্বালা হয়েছে আমার। ঘুম ঘুম কণ্ঠেই পরি বলল, এত তাড়াতাড়ি সকাল হয়ে গেল? পরির দাদি তেতে বলল। হ্যাঁ ছেড়ি, সকাল গিয়ে আবার রাত হইয়া গেছে। পরি তো তাজ্জব বনে গেল, ভাবতে লাগলো তাহলে ও কয়দিন ঘুমিয়েছে। পরের দিন সকালে বসার ঘরে হুড়মুড়িয়ে একজন লোক ঢুকেই উত্তেজিত কণ্ঠে বলতে লাগলো। বলতে বলতে লোকটা কান্নায় ভেঙে পড়লো। অস্থির দেখাচ্ছিল পরীকে। পরীর চোখ দুটো ছোটাছুটি করছিল এদিকে সেদিকে। তোমার ছেলে যে কত ভালো মানুষ, উপরের সবাই জানে। দেখো কোথায় কি কুকীর্তি করছে, তার ফল ভুগতেছে। সবার মনোযোগ যখন বিচার সভায়, হঠাৎ পরি উত্তেজিত হয়ে বলল, আমি কিছু দেখিনি। পরীর দাদি মুখ বেঁকিয়ে বলে উঠল, চুপ কর ছেড়ি, সবার কাজে বেঘাত ঘটাইতে পারলে তোর ভাত হজম হয় না। আউজ পরি সব উত্তেজনা ভুলে দাদির কথায় তেতে উঠল। এই বুড়ি তুমি চুপ। একই ভঙ্গিতে মুখ বাঁকিয়ে বলল, শুনেছি কথার মধ্যে বাঁ হাত দেয় ডান হাত দেয়, তুমি তো পুরো শরীর নিয়েই আমার কথায় ঢুকে পড়ো। পরীর দাদি জবাব দেওয়ার আগেই রিজভি সিঁড়ি দিয়ে নামতে নামতেই বলল, কি হচ্ছে এখানে? পরীর দাদি আর কথা বাড়ল না। রেজওয়ান খান বিচারের কারণটি খুলে বললে রিজভি স্বাভাবিক ভঙ্গিতেই ও বলে বেরিয়ে যায়। পরীর ছোট্ট মনে সুপ্ত অভিমানে দানা বাঁধে। এই মানুষটাকে নিয়ে তো পরীর যত স্বপ্ন, সে কি কখনোই বুঝবে না? তাহলে কেন পরীকে নিজের ইচ্ছে মতো চলতে দেয় না? ধমক ছাড়া তো পরীর সাথে কথাও বলে না, একবার তাকালোও না। হঠাৎই পরীর মাথায় এলো গত রাতের কথা। গত রাতে পরী যেহেতু আগেই ঘুমিয়েছিল, মাঝরাতে পরীর ঘুম ভেঙে যায়। হঠাৎ গাড়ির হর্ন কানে আসতেই কৌতূহল বশত এগিয়ে যায়। বারান্দা দিয়ে এত রাতে রিজভি ভাইকে আসতে দেখেই অবাক হয়। উত্তেজনায় দরজা হালকা ফাঁকা করে, চোখ যায় রিজভি ভাইয়ের রক্তমাখা হাতের দিকে। নিজেকে বুঝ দেয় ও রিজভি ভাই কাউকে ব্যথা দিতে পারেই না। ধমকের ভয়ে আর পরীর এগিয়ে যাওয়াই হয় না। বর্তমান। পরী স্কুলের জন্য রেডি হয়ে নিচে নামলো। কেউ কেউ ব্রেকফাস্ট করেছে, কারো আবার শেষ। রিজভি জগিং শেষে ব্রেকফাস্ট করতে বসেছে। সিদ্ধ সবজি খেতে দেখে নাক ছিটকালো পরী। ভেবে নিল এক সময় রিজভি ভাইকে মিষ্টি ছাড়া আর কিছুই খেতে দেবে না। নিজের ভাবনায় নিজেই তারিফ করলো। ভাবলো তখন তার রিজভি ভাই তার সাথে মিষ্টি খেয়ে মিষ্টি মিষ্টি কথা বলবে। জ্যাম পাউরুটি হাতে নিয়ে হাঁটতে হাঁটতেই খেতে লাগলো পরী। ভেবেছিল রিজভি ভাই বলবে, তোকে বলেছিলাম না তোর ঘরের বাইরে পা দেওয়া বন্ধ। কিন্তু রিজভি ভাই তো পরীর দিকে ফিরেও তাকালো না। তবে কি পরী কোনো ভুল করেছে? রিজভি ভাই কি তাহলে রাগ করলো? আকাশ পাতাল ভাবনা নিয়ে পরী চলল স্কুলের পথে, কিন্তু হাঁটার সময় খেয়াল করলো কেউই পরীর দিকে তাকাচ্ছে না। আকাশ পাতাল ভাবনা নিয়ে পরী চলল স্কুলের পথে, কিন্তু যেতে যেতেই খেয়াল করলো কেউই পরীর দিকে তাকাচ্ছে না। পরী তো এবার নিজেকে অদৃশ্য মানবী মনে হতো। ও শুধু পুতুলের ন্যায় গোল গোল চোখ করে সবার কাণ্ডকর্ম দেখছে। হঠাৎই পিছন থেকে দৌড়ে এসে আক্রমণ করে বসলো পরীর বান্ধবী মুন। পরী চেঁচিয়ে বলে উঠল, দিলে তো মুটকে, আমার ঘাটটা মুটকে। মুন কাঁদো কাঁদো ফেস করেই বলল, সরি রে দোস্ত, ওই দিন তোর ভাইয়া তোকে কত পচা কথা বললো, আমি কিছুই বলতে পারলাম না। আসলে ব্যাপার হলো তোর ভাইকে দেখলেই আমার হাত পা কাঁপে ভয়। মুনকে বাকি কথা শেষ করতে না দিয়ে তেলে বেগুনে জ্বলে উঠল পরী। মুনের পিঠে দাম করিয়ে একটা কিল বসিয়ে বলল, কখন থেকে শুনছি ভাই ভাই করছিস?
উনি আমার কোন জন্মের ভাই? হ্যাঁ, হঠাৎই নরম সুরেই বলল, জানিস মন, রিজভি ভাই এখন আর আমাকে ধমকও দেয় না, আমার দিকে তাকায়ও না। আমি কি খুব ছোট? মন কিছুটা ভাবার অভিনয় করেই বলল, আরে না, তুই তো বুড়ি। বলেই দৌড় দিল ক্লাসের দিকে। পরিও ছুটলো পিছন পিছন। ক্লাবের মধ্যে ভাবলেশীন ভাবে চেয়ারে মাথা ঠেকিয়ে বসে আছে রিজভি। দেখে যে কেউ মনে করবে সেই মানুষটা হয়তো কোনো যন্ত্র। তখনই হুড়মুড়িয়ে ঢুকে পড়ল রিজভির বাল্যকালের বন্ধু রাহাত। রিজভির ভাব ভঙ্গি বোঝাই গেল না। একটু চুপ থেকে রিজভির ভাব ভঙ্গি বোঝার চেষ্টা করলো রাহাত, কিন্তু ব্যর্থ হলো। রাহাত যেহেতু মুখ পাতলা স্বভাবের, কখন কি বলে দেয়, তারপর যদি মুখটাই না থাকে ভেবে চিনতে একটু দূরেই বসলো। কিন্তু চুপ থাকা বেশিক্ষণ স্থায়ী হলো না। মুখ ফসকে বলেই ফেললো, কিরে বন্ধু, আমার বোনের বড় হওয়ায় আশায় থাকতে থাকতে তুই তো অকেজো হয়ে যাবি। তারপর একটু নাটকীয় ভঙ্গিতেই বলল, অকেজো কারো কাছে বোন বিয়ে দিয়ে মামার ডাক থেকে বঞ্চিত হতে পারবো না আমি। রিজভি তৎক্ষণাৎ চোখ পাকিয়ে তাকালো। হাতে যে কলমটা ছিল সেটা ফিক্কা মারল। রাহাত রিজভির বাল্যকালের বন্ধু হওয়াতে প্রায় সময় ওদের বাসায় যাওয়া আসা করে। পরীকে বোনের নজরেই দেখে। রিজভি পুনরায় চেয়ারেই হেলান দিয়ে বলল, আমি অকেজো হলেও আমার, আমি অকেজো না হলেও আমারই। রাহাত রিজভিকে খোঁচানোর উদ্দেশ্যেই বলল, আজকে হয়তো রাস্তায় ঝামেলা হইতে পারে, থাক সমস্যা নাই। বোনের বান্ধবী মনু আছে না, ওর ভাই বনুকে বাসায় দিয়ে আসবে। রিজভি ভ্রু যুগল কুচকেই তাকালো। আর কিছু বলার সুযোগ না দিয়েই বেরিয়ে পড়ল। গন্তব্য পরীর স্কুল। আজ প্রথম না, ওই যে একটা কলি, দূর হতে আমি তারে সাধিব, গোপন বিরহ ডোরে বাঁধিব। পরী স্কুল শেষে বাসার উদ্দেশ্যেই বের হলো। সে তো জানলই না দূর থেকে কেউ তাকে পলকহীনভাবেই দেখছে। মনে হয় কত বছরের তৃষ্ণা। পরী সারাদিন তার রিজভি ভাইয়ের অপেক্ষায় কাটিয়ে দিল। রাতে শুয়ে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়ল টেরই পেল না। হঠাৎই ঘুম ভেঙে গেল। রাত ঠিক কতটা গভীর ঠিক নেই। ঘুম ঘুম চোখেই পরীর মনে হলো তার পাশে রিজভি ভাই বসে আছে, পলকহীন তার চাউনি। বুঝতে পারল না এটা কি স্বপ্ন নাকি। পরী সারাদিন তার রিজভি ভাইয়ের অপেক্ষায় কাটিয়ে দিল। রাতে শুয়ে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়লো টেরই পেল না। হঠাৎই ঘুম ভেঙে গেল। রাত কতটা গভীর ঠিক নেই। ঘুম ঘুম চোখেই পরীর মনে হলো রিজভি ভাই বসে আছে, পলকহীন তার চাউনি। পরী বুঝতেই পারল না এটা স্বপ্ন নাকি সত্যি। পিট পিট করেই চোখ খুলল পরী। সামনে তো কেউ নেই। গাঢ় হলো পরীর অভিমান। স্বপ্ন পুরুষ এমন কেন হয়? সে যেন ধরাছোঁয়ার বাইরে। সে কি বোঝে না নাকি বুঝতে চায় না? কারো দিন যায় অপেক্ষায় আর কারো ব্যস্ততায়। জনমানবহীন রাস্তা, তার পাশে কালো গোলাপে পরিপূর্ণ একটি বারান্দায় রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছে রিজভি। হাতে থাকা তামাকের ধোঁয়া উঠছে শূন্যে। কারো মনে ঝড় তুলেও সে এখনো স্বাভাবিক। গম্ভীর রকচটা স্বভাবের রিজভি। সে কি আর এত স্বভাবে ধরা দিবে? তারই বা কি করার? সারাদিনের ক্লান্তি দূর করার জন্য মায়া মাখা মুখটা তো দেখতেই হবে। নেতা সাহেব যে কিনা সবাইকে কন্ট্রোল করে, শেষমেশ একটা বাচ্চা মেয়ে তার মস্তিষ্ক কন্ট্রোল করছে, সেটা নেতা সাহেব মানতেই নারাজ। মুহূর্তেই ঘটে গেল আরেক কাণ্ড। রাগের বশে নিজের হাতে দেয়ালে সজোরে আঘাত করলো রিজভি। হাত গড়িয়ে রক্ত পড়ছে। তার সেদিকে কোনো খেয়ালই নেই। সে না মানা সেই বাচ্চা মেয়ের চিন্তায় বিভোর। রাতটা কাটলো এভাবেই। পরীর ঘুম ভাঙল। তখন সকাল 6টা। অভিমানী পরী ঠিক করলো চুপি চুপি একবার রিজভি ভাইয়ের রুমেই যাবে। যেই ভাবা সেই কাজ, চলল বাগের গুহায়। রুমের সামনে গিয়ে পায়চারি করলো কিছুক্ষণ, যাবে নাকি যাবে না। তখন মাথায় এলো এত সকালে তো রিজভি ভাই উঠবেই না। প্রথমেই একবার উকি দিল, তারপর আস্তে আস্তে এগিয়ে গেল। কই, রুমে তো কেউই নেই। মন খারাপ করে বেরিয়ে যাওয়ার সময় কি মনে করে বারান্দায় একবার উকি দিল। হ্যাঁ, ওই তো রিজভি ভাই। খুশিতে চকচক করলো পরীর চোখ। মুহূর্তেই খুশি গায়েব হয়ে ভয়ে রূপ নিল। ফ্লোরে ছোপ ছোপ রক্তের দাগ। ফুপিয়ে উঠল পরীর। হঠাৎ ফুপানো শব্দে ঘুম ছুটে গেল রিজভির।
পরীকে এভাবে কাঁদতে দেখে মুহূর্তেই অস্থির হয়ে পড়ল রিজভি। তড়িঘড়ি করে উঠেই পরীর দুই গালে হাত রেখেই বলে উঠল, কি হয়েছে পরি? কেউ কিছু বলেছে? পরী কাঁপা কাঁপা কণ্ঠে উচ্চারণ করলো, আপনার হাত। রিজভির রাতের কথা খেয়াল আসতেই পরীকে কিছু একটা বলে বুঝিয়ে দিল। অবুঝ পরী নিঃশব্দে তাই মেনে নিল। পরী এতটুকু বুঝেছে এখন আর রিজভি তাকে বকবে না। তাই একটু সাহস সঞ্চয় করে রুমে গিয়ে ফার্স্ট এইড বক্স নিয়ে আসলো। রিজভি চোখ রাঙিয়েই বলল, বেশি পাকামি আমি পছন্দ করি না পরি। যাকে ভালো লাগে তার সব কিছুই ভালো লাগে। এই যে এতদিন পরে পরীর রিজভি ভাই তার নাম উচ্চারণ করলো, তাতেই পরীর মন খুশির দমকা হাওয়া বয়ে গেল। আজ যেন পরী ভয় ডরের ঊর্ধ্বে, যে ধরেই রিজভি ভাইয়ের হাতটা নিয়ে ব্যথনাশক লাগিয়ে দিল। হঠাৎই রিজভি পরীর হাত ছিটকে দূরে সরিয়ে দিল। বাজখাই গলায় বলল, যা, এক্ষুনি বেরিয়ে যা। পরীর কানে ঢুকলো কিনা বোঝাই গেল না। পুনরায় নিজেই হাত ধরে টানতে টানতে বের করে দিল, দরজা লাগিয়ে দিল। পরীর কাছে তো এটা স্বাভাবিক, সে এটা ভেবেই খুশি রিজভি ভাইয়ের রুমে তো ঢুকেছে। ধেই ধেই করে নাচতে নাচতে চললো পরী, কারণ রিজভি ভাই তার হাত ধরেছে। মধ্যে হয়ে গেল আরেক বিপত্তি। বেখেয়ালি পরী খেয়ালই ছিল না সে নিজের রুমে না, গোল গোল করে যে ঘুরপাক খাচ্ছে, সামনে যে কেউ এসে পড়লে ঘূর্ণি হয়ে যাবে। আর হলো তাই। পরীর দাদি কটমট করেই বলল, ওরে বাবারে, কোমরটা ভেঙে গেল রে। কি ভাবছিস ছেড়ি? আমার কোমর ভাঙা দিয়া আমার জামাইরে দখল করবি? পরী প্রথমে ভেবেছিল ভুল করেছে, ক্ষমা চেয়ে নিবে, কিন্তু মত ভঙ্গি পাল্টাতে খুব একটা সময় লাগে না। মুখ বেঁকিয়েই বলল, বেশ হয়েছে একদম। এখন আর পুরো শরীর নিয়ে আমার কথাই ঢুকতে পারবে না। তার মধ্যেই পরীর মা এসে দিল পরীর পিঠে ধাম করে এক কিল। তাতে আর কি যায় আসে পরীর, সে চলল নাচতে নাচতে। পরী অনেকক্ষণ যাবৎ ধরে নিজেকে আয়নায় খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। নিজেই বলল, ইস পরি, তুই কত অগোছালো। পরেই মনে পড়লো রিজভি ভাইয়ের পেছনে যে পাশের বাড়ির মেয়েটা পড়ে থাকার, ও তো খুব পরিপাটিই থাকে। পরি ঠিক করলো এখন থেকে সেও পরিপাটিই থাকবে। স্বপ্ন পুরুষকে নিয়ে জেলাসি, এটা তো মেয়েদের জন্মগত স্বভাব। কোমর ছাড়ানো চুল সেটা পরিপাটি করা কি আর পরীর কর্ম? চুল বাঁধতে চললো বড় চাচের কাছে। যে করেই হোক তাকে তো পরিপাটি থাকতেই হবে। যে পরীকে জোর করে চকলেটের লোভ দেখিয়ে চুল বেঁধে দিতে হয়, সে আজ নিজে থেকে চুল বাঁধতে চলছে। অবাক হলেও কিচ্ছু বলল না পরীর চাচি। অতি যত্নে পরীর চুল বেঁধে দিল। পরী খেয়ে স্কুলের উদ্দেশ্যে বের হলো। পরেই মনে পড়লো মনকে সে আগেই আসতে বলেছিল, আর নিজেই কিনা এত দেরিতে বের হলো। স্কুলের প্রবেশ পথেই হামলা করলো মন। পরী নিজের দোষ ঢাকতে বলে উঠল, কিরে, তোর বাসার লোক যে তোকে খেতে দেয় না, আমাকে তো আগে বলিসনি। শেষমেশ খাওয়ার জন্য খামচে আমার মাংস নিয়ে গেলি। আহা, মুখ বনে গেল মন। এই মেয়ের সাথে রাগ করা যায়? নিজের মাথায় নিজেই বাড়ি মারতে ইচ্ছে করলো। কাকে কি বলবে ও? এই মাথা মোটা বান্ধবীকে নিয়ে তো থাকতে হবে ওর। বন্ধুত্বের সম্পর্ক বোধ হয় এমনই হয়, ঝগড়া অভিমান সবই হবে, কিন্তু কেউ কাউকে ছাড়া থাকতেই পারবে না। প্রসঙ্গ পাল্টে পরি বলল, মন রিজভি ভাই আমার হাত ধরেছে। মুখে আছড়ে পড়লো লাজুক ভাব। ফিক করেই হেসে দিল মন, বলল, তারপর তোর ঘুম ভেঙে গেল নাকি? পরি হতাশ হলো আর ভাবলো কি বলবে। সে তার রিজভি ভাই তার হাত ধরে ঘর থেকে বের করে দিয়েছে, তাহলে তো মন তাকে সারাদিনই পচাবে। না না, বলা যাবে না। তার মধ্যেই শুনতে পেল আজ ছুটির পরে সহপাঠীরা সবাই মিলে ঘুরতে যাবে। আবার এক ভুল করতে যাচ্ছে পরি। কথা মতোই ছুটির সবাই একসাথে বের হলো। যোগ দিল মনের ভাই। দূর থেকে কেউ সবটাই লক্ষ্য করলো, জানলো না পরি। হঠাৎ সামনে এসে একটা গাড়ি থামলো। দেখে তো পরির চোখ ছানা বড়া। রিজভি ভাই এখানে কেন? যেখানেই বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। পরির কিছু বুঝে ওঠার আগেই ছোট্ট একটা শব্দ শোনা গেল। ওঠ। পরি মনের হাত শক্ত করে ধরে দাঁড়িয়ে আছে। যতই বলুক রিজভি ভাইয়ের অপমানে পরির কিছু যায় আসে না, তবু কোথাও একটা সুপ্ত অভিমান থেকেই যায়। পরি মিন মানিয়ে জবাব দিল, আমি যাব না। রিজভি ভাইয়ের কান পর্যন্ত কথাটা গেল কিনা বোঝাই গেল না। আবার বলল, কথা কানে যায়নি?
প্রাণ বাঁচানো ফরজ। রিজভি ভাই আর যাই করুক মেরে তো ফেলবে না। আর যদি একবার তেরামি করে রিজভি ভাইকে দিয়ে একদমই বিশ্বাস নেই, দেখা যাবে পরীর উপর দিয়ে গাড়ি নিয়ে চলে যাবে। এত সব চিন্তার সমাপ্তি ঘটল গাড়ির হর্নের শব্দে। পরী মনের দিকে অসহায় দৃষ্টিতে একবার তাকিয়ে গাড়িতে উঠে বসলো। রিজভি তাতে দাঁত চিবিয়ে বলল, সিট বেল্ট কি তোর বাপ লাগিয়ে দেবে? কেঁপে উঠল পরী। বিরক্তিতে উচ্চারণ করলো রিজভি। এত কাঁপাকাঁপির কি আছে, সে তো এখন ধমক দেয়নি। পরী তাড়াহুড়ো করে সিট বেল্ট বেঁধে ফেললো। গাড়ি চললো তার আপন গতিতে। কিছুক্ষণ পর পরী খেয়াল করলো গাড়ি তো বাড়ির দিকে যাচ্ছে না। তাহলে কি রিজভি ভাই তাকে নদীতে ফেলে দিতে নিয়ে যাচ্ছে? না, আর স্থির থাকাই যাচ্ছে না। শুরু করলো নড়াচড়া। রিজভি শুধু তাকালো একবার, ব্যাস পরী স্থির। পরী কখন কি করে কোথায় যায় সব কিছুই সবার আগে রিজভি ভাইয়ের কানেই চলে আসে। স্কুলের খবরেও তার ব্যতিক্রম নয়। মুন এর ভাই নামক মানুষটাকে রিজভির একদমই সহ্য হয় না। মুনের স্কুল বাসা থেকে তো বেশি দূরে না, তাহলে নিতে কেন আসতে হবে? রিজভি কি আর কারোর কথা শোনার মানুষ? নিজের মতো করে বানিয়ে নিয়েছে মুনের ভাই পরীকে দেখতে আসে। মুনকে নিতে আসাটা বাহানা মাত্র। তাই তো সবার কত গুরুত্বপূর্ণ কাজ আর একজনের ঘাড়ে চাপিয়ে আসতে হলো তাকে। আর তাছাড়া উস্কে দেওয়ার জন্য তো বন্ধু রাহাতি ছিলই। গাড়ি এসে থামলো একটা শপিং মলের সামনে। ভিতরে গিয়ে রিজভি থামলো বুরখা হাউস নামক একটা স্টলে। পরী শুধু হাঁ করেই দেখছে। সে তো বুরখা পরেই না, তাহলে কি রিজভি ভাই নিজের জন্য বুরখা কিনবে? মুখ টিপে হাসলো পরী। পরীর সাইজে বেশ কয়েকটা বুরখা কিনলো রিজভি, হিজাবও কিনলো। পরীকে চকলেট কিনে দিল। পরীকে কোনো ধমকও দিল না। পুনরায় গাড়ি এসে থামলো একটা ফুচকার দোকানের সামনে। রিজভি বলে উঠল, ফুচকা দিতে থাকুন, আমি না বলা পর্যন্ত বানাতেই থাকবেন। পরীর দিকে তাকিয়ে বলল, তোর না ঘোরার খুব শখ, ফুচকা স্টলের সামনেই তো থামছিলি। বেশ তো, তুই ফুচকাইতে থাক, থামলে কিন্তু খবর আছে। পরী চোখ বড় বড় করে তাকালো। গরু জবাইয়ের আগে যেমন খাতির করা হয়, পরীর এখন নিজেকে তেমনই মনে হচ্ছে। পরীর দিকে তাকিয়ে বলল, তোর না ঘোরার খুব শখ, ফুচকা স্টলের সামনেই তো থামছিলি। বেশ তো, তুই ফুচকাইতে থাক, থামলে কিন্তু খবর আছে। পরী চোখ বড় বড় করে তাকালো। গরু জবাইয়ের আগে যেমন খাতির করা হয়, পরীর এখন নিজেকে তেমনই মনে হচ্ছে। পরী বুঝতেই পারলো না এরকম ঠান্ডা মাথায় হুমকি কিভাবে দেয় রিজভি ভাই। রিজভি শান্ত গলায় বলল, মামা, ফুচকার ঝাল যেন বেশি হয়। পরী তো এবার কান্না পাচ্ছে। পরী কি জানতো নাকি রিজভি ভাই এসে পড়বে? তাহলে তো পরী ঘুরতেই যেত না। এর মধ্যেই ফুচকা এসে পড়লো। পরী ভাবছে কি অভিনয় করা যায়। পেট ব্যথা বলবে নাকি মাথা ব্যথা? রিজভি চোখ রাঙ্গানি দিতেই তাকাতেই পরী খাওয়া শুরু করলো। অতিরিক্ত ঝালে কয়েকটা খাওয়ার পরই ঝালে পুরো মুখ লাল হয়ে গেল, চোখ টলমল করে উঠল। পরী অসহায় দৃষ্টিতে তাকালো। রিজভি যেন ভাবলেশহীন। পরীর চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে টনক নড়ল রিজভির। তাড়াহুড়ো করে পানি ধরলো সামনে। অভিমানী পরী ধরলো না পানির গ্লাস, খাওয়াও থামালো না। চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে, কিন্তু পরী হারার পাত্রী না। পরীর হাত ধরে থামিয়ে দিল রিজভি। জোর করে পানিও খাওয়ালো। তারপর আবার তাতে দাঁত চিবিয়ে বলল, আশা করি মনে থাকবে। পরী বলতে চেয়েছিল, আমি যাই করি না কেন আপনার কি? কিন্তু আর কোনো শাস্তি চাইল না পরী। তাই শুধু মাথা নাড়ালো। পরীর মাথার ওপর দিয়ে গেল সব। তার রিজভি ভাইকে সে কবে বুঝতে পারবে? কোনোদিন বুঝতে পারবেই নাকি সেও সন্দেহ? পরীকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে চলে গেল রিজভি। প্রতিমতে দুজনেই ছিল চুপ। রিজভি যাওয়ার পথে মুখ বেঁকিয়ে পরী বাড়িতে ঢুকলো। সবার সাথে কিছুক্ষণ কথা বলে পরী রুমে গেল। রুমে গিয়ে দেখতে পেল খাটের উপর অনেকগুলো চকলেট। ব্যাস, কে রাখলো কিচ্ছু ভাবলো না পরী। মনের আনন্দে খেতে লাগলো। কিছুক্ষণ আগে তার সাথে কি হয়েছিল সব যেন ভুলেই বসলো। পরী কিছুক্ষণ ঘুমিয়েছিল। ঘুম থেকে উঠে দাদির রুমে চলল পরী। পরীর দাদি তো রুমে নেই। পরীর কাছে পুরো বাড়ি খুব নিস্তব্ধ মনে হচ্ছিল। কোথাও কোনো আওয়াজ নেই। ড্রয়িং রুমেও কেউ নেই। অবাক লাগলো পরীর। পরীর মা চাচির হাতে হাতে কাজ করে দেয় কাজল নামের একটি মেয়ে। ওদের বাড়িতেই থাকে। পরী শুধু তাকেই পেল। সবার কথা জিজ্ঞেস করতেই কাজল বলল, আপামনি, বড় ভাইজান নাকি অ্যাক্সিডেন্ট করছে, সবাই এখন হসপিটালে গেছে। পরী যেন স্তব্ধ। কই, কিছুক্ষণ আগে তো সব ঠিকই ছিল। না না,
এটা হয়তো স্বপ্ন। পরীর ধ্যান ভাঙতেই দিক দিশা ভুলেই ছুটল হসপিটালের পথে। খুব একটা দূরত্ব না থাকায় যেতে সমস্যা হলো না। কেবিন খুঁজতে সময় লাগলো একটু। অতঃপর গিয়ে দেখলো চড়িয়ে ছিটিয়ে সবাই বসে আছে। কেবিনে ওকে দিয়ে দেখতে পেল রিজভি ভাইয়ের পায়ে ব্যান্ডেজ করা। ওই তো পরীর রিজভি ভাই কপালে হাত ঠেকিয়ে শুয়ে আছে। পাশে বসে আছে বন্ধু রাহাত। টলমল করে উঠলো পরীর চোখ। দাদির পাশে গিয়ে বসে পড়লো। আজ আর ঝগড়া করলো না পরীর দাদি। আদরের বড় নাতির এই হাল দেখে ভেঙে পড়েছেন। পরীকে বাড়িতে রেখে যাওয়ার পরপরই কলেজ জানতে পারে বিরোধী দল হঠাৎ হামলা করেছে। তাদের একজনকে বেদম মেরে চলে গেছে। রাগ কন্ট্রোল করতে না পেরে গাড়িতেই ঘুষি মারে। এটা রিজভি ভাইয়ের একটা বদ হ্যাবিট। অতিরিক্ত রেগে গেলে এটাই করে সে। আজও তাই ব্যতিক্রম হয়নি। তাড়াতাড়ি যেতে গাড়ি রেখে বাইক নেয় রিজভি। তাড়াহুড়ায় চালাতে গিয়ে হয় এই অ্যাক্সিডেন্ট। বর্তমান রিজভি অসুস্থ, তা রাহাতকে কে বুঝাবে? সে তো রিজভিকে খোঁজাতেই ব্যস্ত। একটা চিমটি দিচ্ছে তো আরেকবার রিজভির কপালে হাত সরিয়ে দিচ্ছে। বিরক্তিতে চ উচ্চারণ করে রিজভি। দুইটা মাথা মোটাই তার কপালেই জুটতে হলো। রাহাত উসকুস করছিল তার বন্ধুকে কিছু বলার জন্য। রিজভি বিরক্তি নিয়ে তাকাতেও তার কিছু যায় আসে না। ডোন্ট কেয়ার ভাব নিয়েই বলল, বন্ধু অকেজ হইতেছস তাও মাইনে নিছিলাম, তারপর আবার আফসোসের সুরেই বলল, আবার পঙ্গু হইলে না না আর মানতে পারবো না, তোর দ্বারা তো কিছুই হবে না বলেই মাথায় হাত রাখলো। কপাল কুঁচকে ফেললো রিজভি। বাঁকা হেসে বলল, বেশি বার বেরো না বচ্চ, বোন ভাইয়ের নাম্বার কিন্তু আমার কাছে আছে। ব্যাস হয়ে গেল। রাহাত কাদো কাদো ফেস করেই বলল, দূর বড় ভাই কি যে বলেন না, বনুর জন্ম হয়েছে শুধু আপনার জন্যই। আপনি অকেজ পঙ্গু যাই হন না কেন, বনু তো আপনারই। বলে ক্যাবলা মার্কা একটা হাসি দিয়ে মাথা চুলকালো। রিজভির চোখ গেল বাইরের দিকে। কপাল কুঁচকে ফেললো আবার। এই মেয়ে এত মাথা মোটা কেন? রোগী তো সে, তাকে দেখতে না এসে ডাগর ডাগর চোখে সবার কর্মকাণ্ডও দেখছে। পুরী অনেকক্ষণ যাবৎ ভাবছিল যাবে কি যাবে না। তারপর ভেবে নিল কেউ ভিতরে গেলে তার সাথেই যাবে। কিন্তু যখন দেখলো এখন কেউই যাচ্ছে না, নিজেই পা বাড়ালো কেবিনের উদ্দেশ্যে। পুরী ভিতরে যেতেই রিজভিকে চোখ মেরে রাহাত বের হয়ে গেল। রিজভি এমন একটা ভাব নিল যেন সে জানেই না পুরী এখানে এসেছে। বিরক্তি ভাব নিয়ে বলল, এখানে কি সঙ্গের মতো দাঁড়িয়ে থাকতে শেষ? কেঁপে উঠলো পরি। তারপর শুনতে পেল, মাথায় হাত পুলিয়ে দে, ব্যথা পেলে কিন্তু খবর আছে। বেকুব বনে গেল পরি। বিড়বিড় করেই বলল, কলার বংশোদ্ভব থ্রেড ছাড়া কিছুই দিতে পারে না। পরক্ষণেই জিভ কাটলো। সে নিজেও তো ওই বংশের মেয়ে। আয়না থাকলে নিজেকে একবার দেখে নিত পরি। সে এত ভালো হলো কিভাবে? পরীর রিজভি ভাইয়ের পাশে গিয়ে বসলো পরি। লম্বা পেশি বহুল রিজভি। বসে মাথায় হাত বুলাতে বেগ পেতে হচ্ছে পরীর। পরীর রিজভি ভাই বোধহয় বুঝতে পারলো, তাই তো বালিশে মাথা দিয়ে শুয়ে পড়লো। পরি এবার ভালোভাবেই মাথায় হাত বুলাতেই পারছে। স্বপ্ন পুরুষের কাছাকাছি থাকতে পেরে খুশি উপচিয়ে পড়ছে পরীর। হাসি মুখ থেকে সরছেই না। অল্পতেই কান্না করা, অল্পতেই খুশি, এটাই রিজভি ভাইয়ের বোকা পরি। কিছুক্ষণ আগে কি হলো তার কোনো চিন্তাই নেই। তার মুড বদলাতেও সময় লাগে না। পরীর দাদির পদাচরণ ঘটলো কেবিনে। মুখ বাঁকালো পরি। পরীর দাদি তড়িঘড়ি করেই বলল, ছেড়ি তুই জীবনে প্রথম অকাজ না কইরা একটা কাজের কাজ কইরাছস। এই পর্যন্ত তাও ঠিকই ছিল। পরক্ষণেই আবার বলল, ভাই বোনের সম্পর্ক এমনও যেন থাকে দয়া করে। পরীর মনে উত্তাল ঝড় বয়ে গেল। মাথায় ভর করলো নতুন ভাবনা। তবে কি পরি বেশি ভেবে ফেলেছিল? তবে কি রিজভি ভাই পরীকে বোন ভেবেই এত শাসন করে? রিজভি ভাই কি তবে পরীর অনুভূতিগুলোকেও কিশোরী বয়সের ভুল ভেবেই উড়িয়ে দেবে? না, আর ভাবতে পারছে না পরি। কটমট চোখে দাদির দিকে তাকালো শুধু, যার অর্থ পরে দেখে নেব বুড়ি। পরীর হাত থেমে গিয়েছিল তখনই। রিজভির ঘুম সবে চোখটা লেগে গিয়েছিল। কাঁচা ঘুম ভেঙে যাওয়ায় পরীকে চিবিয়ে খেয়ে ফেলতে ইচ্ছে করলো রিজভির। ইচ্ছেটাকে দমিয়ে চোখ রাঙিয়ে তাকালো। ব্যাস, পরীর হাত আবার চলতে শুরু করলো। এভাবেই কেটে গেল বেশ কয়েকদিন। রিজভি এখন অনেকটাই সুস্থ। তবে এই কয়েকদিনে রিজভির ধমকেও বেশিরভাগ সময় রিজভির আশেপাশেই ছিল পরি। পরি বুঝতেই পারে না পাষাণ পুরুষকে তার এত কেন ভালো লাগে। দিন যাচ্ছে, ভালো লাগাও বাড়ছে।
কিশোরীর অনুভূতি তবে কি পূর্ণতা পাবে, নাকি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে প্রথম প্রেমের অনুভূতি, প্রথম ভালো লাগা? পরি বুঝতেই পারে না পাষাণ পুরুষকে তার এত কেন ভালো লাগে। দিন যাচ্ছে, ভালো লাগাও বাড়ছে। কিশোরীর অনুভূতি তবে কি পূর্ণতা পাবে, নাকি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে প্রথম প্রেমের অনুভূতি, প্রথম ভালো লাগা? একটু সুস্থ হতে না হতেই রিজভি তৈরি হচ্ছে ক্লাবের উদ্দেশ্যে। ঘাট তেরা রিজভি কারো বারণই শুনল না। ব্রেকফাস্ট করতে যাওয়ার পথে কারোর কথায় পা আটকে গেল রিজভির। সেই কথা সেই কেউ না, আর কেউ নয়, উড়নচণ্ডী পরি। সে তো আপন মনে বকবক করতেই ব্যস্ত। পরি তাদের কাছে শুনেছে যে রিজভি ভাই সভায় যাচ্ছে। পরীকে দেখেই পরীর দাদি মুখ বাঁকিয়ে বলেছিল, দেখ ছেড়ি দেখ, তুই যদি এমন অসুস্থ থাকতি তাইলে 1 মাস তো ঘরেই পড়া থাকতি। সুস্থ হইলেও স্কুলে না যাওয়ার লেগা বলতি তুই অসুস্থ। আর আমার দাদু ভাইরে দেখ, একটু সুস্থ হইতেই কাজে লেগে গেল। বাহবা দিল আদরের নাতিকে। দাদির প্রত্যেকটা কথায় মুখ দেখিয়ে ভেঙিয়েছিল পরি। এতেই ছাড়লো না, কোমরে হাত রেখে বলল, তোমার নাতি কোন মহাভারত অশুদ্ধ করতে যাচ্ছে বুড়ি? তারপর আবার নাক ছিটকে বলল, যাচ্ছে তো অকাজ করতে। রাজনীতির উপর এক রাশ ঘৃণা পরির। কেন রাজনীতির উপর এত ঘৃণা পরির? শুধু নিজেকে এই বলে সান্ত্বনা দেয় রিজভি ভাই একদিন সব ছেড়ে দিবে। পুরনো কোনো কথা মনে পড়তেই পরির মুখের রং পাল্টে গেল। ভয় পেতেই দেখা গেল পরির দাদিকে। কিছু বলতে চাইল সে, শোনার অপেক্ষা না করি শব্দ করে পা ফেলে চলে গেল পরি। অতীতে এমন কি হয়েছিল? রুমে গিয়ে পরি শাওয়ার নিয়ে মাথা ঠান্ডা করিয়ে নেয়। সব অভিমান গিয়ে ভিড় করল রিজভি ভাইয়ের ওপর। পরির চেহারায় খুব আছড়ে পড়ে। মুখ ফুরিয়ে আপন মনেই বলতে থাকে, পঙ্গু হয়েও স্বাদ মেটেনি, আবার যাচ্ছে মারামারি করতে। করলার বংশধর তো বটেই, তার সাথে শয়তানেরও বংশধর। বর্তমান কথাগুলো কানে আসতেই পা থেমে যায় রিজভির। চুল শক্ত হয়ে যায় রিজভির। শক্ত কিছু কথা শোনানোর উদ্দেশ্যে রুমে ঢুকতে নেয় রিজভি। পরীকে এই অবস্থায় দেখে মাথা এলোমেলো হয়ে যায় রিজভির। বিধ্বস্ত দেখাচ্ছে পরীকে। তবে কি রিজভির ভয়ে সত্যি হতে যাচ্ছে? খাবার না খেয়ে বেরিয়ে পড়লো রিজভি। খুব বেশি দিন বাকি নেই পরীর এসএসসি পরীক্ষার। পড়ার চাপ বেড়েছে খুব। এই মেয়ের তো কোনো বালাই নেই। পরীর জ্বালায় শিক্ষক অতিষ্ঠ। পড়তে এলেই পরীর পেট ব্যথা, মাথা ব্যথা শুরু হয়ে যায়। আজকে না কালকে করতে করতে পরীক্ষা এখন সামনে। বসার ঘরে এটা নিয়ে আলোচনা করছিল পরীর বাবা আর বড় চাচা। পরীর চাচা পরীর বাবার উদ্দেশ্যে বলল, রিজভির পড়ালেখা কথা তো তোমার অজানা নয়, কিন্তু সে আমার মতোই তার পছন্দকে প্রাধান্য দিয়ে রাজনীতির পথ বেছে নিয়েছে। আমি চাই এখন থেকে রিজভি পরিমাকে পড়াবে। সিঁড়ি দিয়ে নামছে নিচ্ছিল পরী। চাচার কথা কানে আসতেই আপনা আপনি মুখ হা হয়ে গেল। সিঁড়ি দিয়ে নামতে নিচ্ছিল পরী। চাচার কথা কানে আসতেই আপনা আপনি মুখ হা হয়ে গেল। শেষমেশ রিজভি ভাইয়ের কাছে পড়তে হবে পরীকে। তাই তো বলেই, যেখানে পাখির ভয় সেখানে সন্ধ্যা হয়। পরী নিচে আসতেই পরীর দাদি বলল, এই ছেড়ি, আমার দাদু ভাইরে নাস্তা বাবুদ কইরা ছাড়বো। ওরে কে পড়াইবো? কোনো মতে পাস করুক, ভালো পোলা দেইখা বিয়া দিয়া দিস। পরী আজ আর তেতে উঠল না। আশার আলো দেখতে পেল যেন। রিজভি ভাইয়ের তো কত কাজ। পরীর ভাষায় অকাজ আর কি। তাহলে পরীকে কখন পড়াবে? পরী তার দাদির গলা জড়িয়ে ধরলো। মুচকি হেসেই বলল, এস, তোমার জামাই বুঝি আমার জন্য তোমাকে পাত্তা দেয় না? কোনো সমস্যা নেই, এখন তো আমি একটু ব্যস্ত। আমার পরীক্ষার পরে তোমাকে আর একটা বিয়ে দিয়ে দিব। পরীর দাদি তেতে উঠেই বলল, তবে রে হতচ্ছাড়ি। হাসির শব্দে মুখরিত হলো বসার ঘর। দাদি নাতনির খুনসুরিতে মেতে উঠল খানবাড়ি। রিজভি ক্লাবে এসেছে বেশ কিছুক্ষণ হলো। রাহাত এসেছে প্রতিমধ্যে থেকেই। আরাম মরা ভেঙে রাহাত বলল, তোর তো দিনই চলে না বনু সারা, জীবন চালাতে অসম্ভব। এক কাজ কর, এসব ছেড়ে দে। গভীর চিন্তায় মগ্ন দেখা গেল রিজভিকে। কোনো ভয়ঙ্কর অতীত যেন বর্তমানে হানা দিতে চাইছে। এমন যে ঠিকলো বোধ হয়। সিরিয়াস মোমেন্ট। তাও কেউ খোঁজানো তালে থাকতে পারে বন্ধু রাহাতকে না দেখলে বোঝা যেতই না হয়তো। কিছু বলতে চেয়েও বলতে পারছে না রাহাত। মনে হচ্ছে পরিস্থিতি বেশি জটিল। স্কুলের জন্য তৈরি হয়ে বের হলো পরী। প্রতিমধ্যে পেয়ে গেল মনকে। ফিক করে হেসে দিয়ে পরী বলল, রং লেগেছে আজকাল মুনের মশহরে। আবারও হতাশ হলো মন।
সে তো একটুখানি ঠোঁট রাঙিয়েইছে শুধু। দিনটা কাটলো ভালোই। রাতেই পরীর আসার আলোটুকু নিভিয়ে দিয়ে পরীর মা বলল, কালকে থেকে জগিংয়ের পরে রিজবি ভাই পড়াবে। ধাম করেই ফ্লোরে বসে পড়লো পরী। তবে বুঝি এবার আর নিস্তার নেই পরীর। আজ খুশির ধুম পড়েছে খানবাড়িতে। এত বছর পরে খানবাড়ির মেয়ে বাড়িতে আসবে। গম্ভীর মুখশ্রী দেখা গেল শুধু পরীর বাবা চাচার। উলপুর গ্রামে খানবাড়ির নাম পূর্বদিন থেকেই বিখ্যাত। হাসি খুশি ধুম পড়ে থাকতো সব সময়। দুই ছেলে এক মেয়ে নিয়ে ভালোই দিন কাটছিল পরীর দাদা দাদির। মাঝপথে বিপত্তি ঘটল। কিশোরী বয়স ছিল পরীর ফুপির। বাড়ন্ত বয়সে ভুল মানুষকেই জীবনসঙ্গী হিসেবে বেছে ফেলে। পরীর দাদাজান ছিল রাজনীতিবিদ, কঠোর ব্যক্তিত্বের অধিকারী। আবেগের বশে ভালোবাসার মানুষকে নিয়ে পালিয়ে যায় পরীর ফুপি। ভেবে নি যে বাবার চোখের মনি ছিল, সে তার কি অবস্থা হবে। পরীর ফুপির নাম ছিল পূর্ণিমা। কঠোর ব্যক্তিত্বের খান সাহেবের সফট কর্নার ছিল তার মেয়ে পূর্ণ। বিরোধী দলের ষড়যন্ত্রের হাতিয়ার হয়েছিল পূর্ণ। একদিকে মেয়ে হারানোর যন্ত্রণা, অন্যদিকে গ্রামের লোকের ছিছি। সহ্য করতে না পেরে প্যারালাইজড হয়ে যায় পরীর দাদাজান। 2 দিন পর পরীর ফুপিকে ছিঁড়ে ফেলে দেয় ভালোবাসা মানুষ তার। পরিবার আর গ্রামের মানুষের কথা ভেবে আত্মহত্যা করতে গিয়েছিল পরীর ফুপি। এক রাতের মধ্যেই কোনোভাবে বাঁচিয়ে ভিন দেশে বিয়ে দেওয়া হয় তাকে। আর স্বাভাবিক হতে পারে না খান পরিবার। কোথাও একটা চাপা কষ্ট থেকেই যায়। এত বছর পরেও বোনের কারণে বাবার এই হাল মেনে নিতে পারেনি পরীর বাবা চাচা। বর্তমানে লন্ডন থাকে পরীর ফুপি। এক ছেলে এক মেয়ে নিয়েই তার সংসার। ছেলে ঈশান আর মেয়ে পূর্বীর জেদের কাছে হার মেনে এত বছর পরে ফিরতে হচ্ছে তাকে। কিছুক্ষণ হয়েছে এসেছে পরীর ফুপি। বাবার পায়ের কাছে বসে অঝরে কাঁদছে তার মেয়ে। কিন্তু কথায় আছে, সময় ফুরালেই সাধন হয় না। আজ পরীর দাদাজান নির্বাক। মেয়েকে বুকে টেনে নিতে পারছে না বাবা। পরীর ফুপির কান্নায় চোখ বিয়ে জল পড়ছে পরীর মা চাচে। পরীর মনে আজ ভিড় করেছে সব বিষণ্ণতা। এর মাঝে ঈশান এসে বসে পড়ল পরীর পাশে। তখনই প্রবেশ করলো রিজভি। ঠায় দাঁড়িয়ে রইল কয়েক সেকেন্ড। পরক্ষণে দাঁতে দাঁত চিবিয়ে পরীর উদ্দেশ্যেই বলল, পড়তে আয়। বেকুব বনে গেল পরী। তাহলে তার আশার আলো সত্যি নিভে গেল। পুতুলের ন্যায় পরী চলল তার রিজভি ভাইয়ের পিছু পিছু। রিজভি রুমে গিয়েই ফ্রেশ হতে চলে গেল। পরীও বাধ্য মেয়ের মতো বসে রইল চুপটি করে। রিজভি ফ্রেশ হয়ে বেরিয়ে এসেছে অনেকক্ষণ, কিন্তু তাকে দেখে মনেই হচ্ছে না এখানে সে ব্যতীত অন্য একজনও উপস্থিত। পরীর আর বসে থাকতে ভালোই লাগছে না। বাঘের গুহায় উঠে দাঁড়ালেও ধমক খেতে হবে। এর মধ্যেই রিজভি বাজখাই গলায় বলল, এইখানে কি আমার চেহারা দেখতে এসেছিস? যা কপি নিয়ে আয়। উজ্জ্বল হয়ে উঠল পরীর মুখ। বুদ্ধিরা হানা দিতে শুরু করলো মাথায়। পরিণাম কি হবে সেটা ভাবলই না পরী। এবার পরী করলার বংশধরকে মিষ্টির বংশধর বানিয়ে দিবে। পরী মায়ের থেকে কফি নিয়ে ইচ্ছে মতো মধু মিশালো। তাতেও কম মনে হয়েছে পরীর। খুঁজতে শুরু করলো চিনি। তাড়াহুড়োয় চিনি লবণের পার্থক্যই বুঝলো না। কতগুলো লবণ মিশালো। হ্যাঁ, এবার ঠিক বিজয়ের হাসি হাসলো পরী। বিপত্তি ঘটল ঈশান। পরীর হাত থেকে কফির কাপ ছিনিয়ে নিয়ে কিছু বলার সুযোগ না দিয়ে মুখ দিল ঈশান। মাথায় হাত দিল পরী। বেচারা ঈশানের হয়েছে বেহাল অবস্থা। না পারছে গিলতে, না পারছে ফেলতে। ঈশান মরলো না বাঁচলো তাতে পরীর ধ্যান নেই। পরী রেগে হাঁসফাঁস করছে রিজভি ভাইয়ের কফি নিয়েছে তাই। পুনরায় কফি বানাতে কিচেনে ঢুকলো। কফি নিয়ে পা বাড়াতেই চোখ পড়লো পূর্বী রিজভি ভাইয়ের হাত ধরে টানাটানি করে নিচে নামাচ্ছে। আচমকা পরীর হাত থেকে পড়ে গেল কফির গ্লাস। কফি নিয়ে পা বাড়াতেই চোখ পড়ল পূর্বী রিজভি ভাইয়ের হাত ধরে টানাটানি করে নিচে নামাচ্ছে। আচমকা পরীর হাত থেকে পড়ে গেল কফির গ্লাস। রিজভি এক ঝটকায় সরিয়ে দিল পূর্বীর হাত। ব্যস্ত পায়ে পা বাড়ালো পরীর কাছে। বিপত্তি ঘটালো ঈশান। আগেই পরীর কাছে ছুটে গিয়েছে সে। ব্যস্ত গলায় বারবার পরীকে জিজ্ঞেস করছে, চোয়াল শক্ত হয়ে এলো রিজভির। পরীর হাত ধরে পুড়ে গেছে নাকি দেখতে চাইলো ঈশান। রিজভি ভাইয়ের দরজের বাঁধ ভাঙ্গার জন্য এইটুকুরই অপেক্ষা ছিল। মুহূর্তেই হাওয়ার বেগে এসে পরীর হাত ধরে উপরে চলে গেল। কে কি ভাবলো তা নিয়ে রিজভির কোনোদিনও কিছু যায় আসেনি।
বাড়ির সবার কাছে রিজভির এই রকচটা স্বভাব স্বাভাবিক। শুধু সন্দেহজনক দৃষ্টিতে দেখলো পরীর ফুপি। ঈশানের মুখে রাগের ছাপ ফুটে উঠল স্পষ্ট। রুমে যাওয়ার পথে মোবাইল বেজে উঠল রিজভির। কানে দিতেই শুনতে পেল, নেতা সাহেব, মালের গাড়িটা পুলিশের না দিলেই পারতেন। সাবধানে আসা যাওয়া করতে কইেন বাড়ির সবাইরে। কেটে দিয়ে ঘন ঘন নিঃশ্বাস নিয়ে নিজেকে শান্ত করার প্রয়াস চালালো রিজভি। এমনিতেই ঝামেলার শেষ নেই, তার মধ্যে জুটলো ঈশান নামে নতুন ঝামেলা। ছেলেটাকে একদমই সুবিধার লাগে না রিজভির। পরীকে হুমকি সুরে বলল, যা স্কুলের জন্য রেডি হয়ে 5 মিনিট সময় দিলাম, কুইক। পরীর মাথার উপর দিয়েই গেল। আজ বাড়িতে ফুপি আসলো আর সে স্কুলে যাবে? ধুর। তাড়াতাড়ি করে রেডি হয়ে আসলো পরী। বাড়ির সবাই জিজ্ঞেস করাতে রিজভি বলল, সামনে পরীক্ষা, এখন মিস দেওয়া যাবে না। রিজভি বাইকে বসে স্টার্ট দিয়ে পরীকে বলল, ওঠ। পরী অবাকে সুরেই বলল, আমি? বিরক্তিতে কপাল কুঁচকে তাকালো রিজভি। আজ পরী পরিচিত হলো এক নতুন অনুভূতির সাথে। স্কুল ছুটির পরে পরী আর মন একসাথেই বের হলো। দেখা মিলল রাহাতের সাথে। পরীকে ভালো মন্দ জিজ্ঞেস করে মনকে খোঁচানোর উদ্দেশ্যেই বলল, এই মেয়ে, এত কথা বলো কেন? ছোট ছোটর মতো থাকো। নাক ফুলিয়ে মন জবাব দিল, আমি ছোট না, আপনি বেশি বড়। বেকুব বনে গেল রাহাত। রাহাত কপাল কুঁচকেই বলল, আবার হাসি মতো প্যাক প্যাক করছো। তেলে বেগুনে জ্বলে উঠল। মন বলল, আমি হাঁস হলে আপনি হাতি। ফিক করেই হেসে দিল পরী। প্রতিমধ্যেই ভিড় দেখা গেল পাড়ার মোড়ে। একটু ভিড় সরতেই থমকে গেল পরী। রিজভি ভাই কাকে যেন বেধম মার মারছে। পরীর মুখে ছেয়ে গেল আতঙ্ক। অস্পষ্ট সুরেই উচ্চারণ করলো, রিজভি ভাই। পরীর রিজভি ভাই কি তাহলে এতই নিষ্ঠুর? কাউকে মারতেই তার কলিজা কাঁপে না? এই নিষ্ঠুর মানব আদৌ কি কোনোদিন বুঝবে পরীকে? পরীর মনে উত্তাল ঝড়। নিষ্ঠুর মানবের কোনো ধ্যানই নেই। পরী এক পা করে পিছাচ্ছিল। থামিয়ে দিল রাহাত। হাতের স্টিক ফেলে দিয়েছে রিজভি ভাই। কেউ একজন পিছন থেকে ভাঙ্গা কণ্ঠেই বলল, এই পোলাডাই গত ঝড়ের রাইতে আমার মাইয়াডারে মাইরা ফালাইছে। বলেই কান্নায় ভেঙে পড়ল লোকটা। লোকটাকে সান্ত্বনা দেওয়ার ভাষা খুঁজে পেল না রিজভি। তবে কথা দিল, এখন থেকে নির্যাতিত হয়ে আর কোনো বাবা মায়ের কোল খালি হবে না। উর্বর গ্রামে হবে না কোনো দুর্নীতি। খুব মনোযোগ সহকারে রিজভি ভাইয়ের প্রতিটা কথা শ্রবণ করছিল পরী। পরী এতদিন যাবৎ পুষে রাখা ভুল ভাঙলো কিনা বোঝাই গেল না। রিজভি এতক্ষণ যাবৎ যেই ছেলেটাকে মেরেছে তার বাবা ড্রাগ ব্যবসায়ী। ছেলেটাও যুক্ত অবশ্য। কিছুক্ষণ আগে একটা মেয়ের ওড়না ধরে টান দিয়েছে এই ছেলেটা। রিজভির চোখে পড়ায় আজ ওর এই অবস্থা। পরী বাসায় গিয়ে কারোর সাথে কোনো কথাই বলল না। কিছুক্ষণ পরে পরীর মা এসে পরীকে খাবার খাইয়ে দিল। উদাসীন দেখে অসুস্থ কিনা জিজ্ঞেস করতেও ভুলেনি পরীর মা। সারা বিকেল আর রুম থেকে বের হতে ইচ্ছে করলো না পরীর। সন্ধ্যার দিকে বের হতেই ঈশানের সাথে ধাক্কা খেলো পরী। রিজভি তখনই নিজের রুমে যাচ্ছিল। রিজভি ভাইয়ের চোখের দিকে তাকিয়ে আটকে উঠল পরী। ঈশান পরীর রুমের সামনে এসে কি করছিল? রিজভির দিকে তাকিয়ে বাঁকা হাসলো ঈশান। এ যেন পাতল ঘরের কোনো সংঘর্ষতা। যে যার কাজে চলে গেল। রাতের খাবার খেয়ে ঘুমানোর উদ্দেশ্যে রুমে যাচ্ছিল পরী। স্টোর রুমের সামনে আসতেই কে যেন ধাক্কা দিয়ে ভিতরে ফেলে দিল পরীকে। তাল সামলাতে না পেরে মেঝেতে পড়ে গেল পরী। কে আছে এসবের পিছনে? অন্ধকারে ভয় পায় পরী। ঘুটঘুটেই অন্ধকার স্টোর রুম। মেঝে আঁকড়েই বসে আছে পরী। পরী এখনো স্তব্ধ। ভুলে গেছে বাড়ির ভিতরেই স্টোর রুম। পরীর অবুঝ মন বলছে সে আবার কোনো ভুল করেছে, তাই তার রিজভি ভাই শাস্তি দিচ্ছে। তবে কি সত্যিই তাই? কোনো মানব ছায়া এগোচ্ছে পরীর দিকে। ভয়ে কুকড়ে গেল পরী। স্পষ্ট হতেই অবাকের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেল পরী। পরী চেঁচিয়ে বলে উঠল, ঈশান ভাই আপনি? ভয়ঙ্কর ভাবেই হাসলো ঈশান। পরী কিছুই বুঝলো না কি হতে যাচ্ছে তার সাথে। ঈশানকে এগোতে দেখে চেঁচানো শুরু করলো পরী। এটাই বোধহয় চাইছিল ঈশান। এক হাত দিয়ে পরীর জামার হাতার একাংশ ছিঁড়ে দিল ঈশান। হিংস্র রূপ ধারণ করলো পরী। দুই হাত দিয়ে যতটা সম্ভব আঘাত করলো ঈশানকে। স্টোর রুমের দরজা খুলে গেল। আপনজনদের দেখে কান্নারক্ত অবস্থায় ঝাঁপিয়ে পড়ল পরী। প্রত্যেকেই অবাক। পরীর বড় চাচা এগিয়ে এসে ঠাঁটিয়ে কয়েকটা থাপ্পড় মারলো ঈশানকে। পরী কান্নারত অবস্থায় ফুপাচ্ছে, কিছুই বের হচ্ছে না গলা দিয়ে। চাঁদের গায়ে তবে কি লেগেই গেল কলঙ্ক? বসলো বিচার সভা।
তার মধ্যেই পরীর ফুপি বলে বসলো, পরীকে বাড়ির বউ করে নিয়ে যেতে চায়। কি থেকে কি হয়ে গেল বুঝাই গেল না। পরী আজ যেন জীবন্ত পুতুল। ঠিক করা হলো এই সপ্তাহে বিয়ে পড়বি পরীর, পরীক্ষার পরে অনুষ্ঠান হবে। এই সব কিছুতে যা সব থেকে বেশি অস্বাভাবিক থাকার কথা ছিল সেই বেশ স্বাভাবিক। এটা যেন ঝড়ের পূর্বাভাস। কোনো এক দমকা হাওয়ায় এলোমেলো করে দিল পরীর সাজানো গোছানো পুতুল ঘর। কোন দিক দিয়ে মোড় নিবে পরীর জীবন? যা সবচেয়ে অস্বাভাবিক থাকার কথা ছিল সে একদম স্বাভাবিক। এটা কি তবে ঝড়ের পূর্বাভাস? সেই দিনের পরেই কেটে গেল দিন দুয়েক। লক্ষণীয় পরিবর্তন শুধু পরীর। সেই ঝড়ো হাওয়া মিলিয়ে গেছে পরীর চঞ্চল স্বভাব। অবুঝ বোকা শোকা পরী থেকে রূপ নিয়েছে তেজি পরী, যার পুতুলের ন্যায় আঁকি পল্লবে তাকালে একরাশ মায়া আছড়ে পড়ত। এখন তার সেই নেত্রীর ধারালো চাহনি কারো হৃদয় ছিদ্র করতে সক্ষম। সেই ঝড় এখনো কাটিয়ে উঠতে পারেনি খানবাড়ির প্রত্যেকটা মানুষ। আকাশের দিকে ভাবলে সিন তাকিয়ে আছে পরী। মাথায় ঘুরছে রিজভী ভাইয়ের বলা প্রতিটা কথা। সেদিন বিচার সভার পরে পুরোপুরি ভেঙেই পড়েছিল পরী। কারোর বুঝি মানছিল না সে। ক্ষণে ক্ষণে ফুপিয়ে উঠছিল। মাথায় হাত রেখেছিল সেদিন রিজভী ভাই। গম্ভীর কণ্ঠে বলেছিল, দুর্বলতার সুযোগ সবাই নেই চন্দ্রপরী। নিজের ব্যক্তিত্বকে করতে হবে অগ্নির মতো, যেন পড়ে যাওয়ার ভয়ে কেউ ছোঁয়ার সাহস না দেখায়। ছাদে উঠেছিল রিজভী। পাশ কাটিয়ে হুড়মুড়িয়ে উঠে পড়ল ঈশান। পরীর পাশ ঘেঁষে দাঁড়াতেই চাইল ঈশান। না তাকিয়ে পাশ কাটিয়ে নিজের উদ্দেশ্যে চলে গেল পরী। ঈশানের কলার ধরল রিজভী। চাহনি বরাবরের মতোই গম্ভীর। বাঁকা হেসেই বলল, বামন হয়ে চাঁদের দিকে হাত তাকালেও আমি বেশি দিন চোখ রাখিনি, এই হাতও বেশি দিন থাকবে না। ঠান্ডা মাথায় গা কাঁপানো হুমকি দেয়া রিজভী ভাইয়ের বরাবরের স্বভাব। পরীর ভাষায় বদ স্বভাব। কলা ছাড়িয়ে নিচে চলে এলো ঈশান। এসেই বলল, আজ পরীকে নিয়ে সে নাকি ঘুরতে যাবে। পরীর দাদি নাক ছিটকে পরীর ফুপিকে উদ্দেশ্যে বলল, কেমন পোলা জন্ম দিলি পূর্ণিমা? একে তো আমার নাতনির জীবনটা শেষ কইরা দিল, এখন আবার বেলাজ এর মতো আইসা কয় ঘুরতে যাব। হাসতেই দেখা গেল পরীর ফুপিকে। পরীদের বাসার কাজের মেয়েটা মিনমিনিয়ে পরীর মাকে বলল, দেখেন বড় মা, যেমন পোলা তেমনই মা। সিঁড়ি দিয়ে নামতে নামতেই রিজভী বলল, যেতে দাও ডার্লিং, কোনো প্রবলেম হবে না, আমি আছি তো। বলেই বাসা থেকে বেরিয়ে গেল রিজভী। পরী রিজভী ভাইয়ের দেয়া একটা বোরখা আর হিজাব পরে নিল। সর্বক্ষণের হাস্যজ্জ্বল মুখখানায় হাসির লেশ মাত্র নেই। ঈশান বের হলো পরীকে নিয়ে। অনেকটাই দ্রুত নিয়ে হাঁটছে পরী। হঠাৎ করে উদয় হলো মন। ক্যাবলা মার্কা হাসি দিয়ে বলল, কাবাব মে হাড্ডি হতে চলে এসেছিস? পরীর হাত ধরে হাঁটা শুরু করলো, তাও আবার ওদের মাঝখানে। সামনে ফুচকার দোকান দেখেই থেমে দাঁড়ালো মন। বয়না করলো ফুচকা খাবে। কিছুক্ষণ যাবৎ ফুচকা খাচ্ছে মন, শেষ করার নামই নেই। ফুচকার পালা শেষে ঈশানের হাত টেনে আইসক্রিমের দোকানে থামলো মন। বেচারা ঈশানের অবস্থা এরকমই কেন হয়? না পারছে কিছু বলতে, না পারছে সইতে। এরপর মন বায়না করলো শপিংয়ে যাবে। ইচ্ছে মতো শপিং করলো। কতক্ষণ যাবৎ সব ব্যাগ ধরিয়ে দিল ঈশানের হাতে। বাড়ি ফেরার পালা এবার। শপিং মলের বাইরে বের হতেই মন মাথায় হাত দিয়ে বলল, আমার জুতোটা তো আনতেই মনে নেই। ভাইয়া আপনি হাঁটতে থাকুন, আমরা একটু আসছি। বলেই পরীর হাত ধরে চলে গেল। হাত মুষ্টিবদ্ধ করে ফেললো ঈশান। চোখ মুখের অবস্থার কথা বাদই দিলাম। ঈশানের কাটা ঘায়ে নুনের ছিটা আর না দিলেই নয়। হঠাৎ ডান দিকে চোখে যেতেই ঈশান দেখলো একটা ট্রাক তার দিকেই আসছে। চোখ বুজে ফেললো ঈশান। প্রাণ ভোমরা বুঝিয়ে বেরিয়ে গেল। না, কেউ তাকে ধাক্কা দিয়ে বাঁচিয়ে দিয়েছে। বেজে উঠলো মোবাইল। তড়িঘড়ি করে কানে দিতেই শুনতে পেল, হ্যাপি মৃত্যু জার্নি, সেকেন্ড চান্স, ভুল সূত্রে নেই। মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরেছে ঈশান। বেঁচে ফিরেছে বললে ভুল হবে। যে মারতে চেয়েছে সেই বাঁচিয়েছে। হয়তো এত সহজ মৃত্যু নয়। দূরে ছিটকে পড়ল, সামান্য আঘাত পেয়েছে ঈশান। ফিরেও তাকায়নি রিজভী ভাইয়ের চন্দ্রপরী। মন আর পরী নিজেদের মতো বাসার উদ্দেশ্যে চলল। তবে কি ওরা আগে থেকেই সব জানতো নাকি না? আগুনের ধোঁয়ায় টনক নড়ল সবার। কোনো পরীকে দেখছে সবাই। ভয় লেশ মাত্র নেই তার মধ্যে। রক্তিম মুখশ্রী, কাউকে পরোয়া করে না সে। ঈশানের দিকে দেওয়া সব কিছু সময়ের মধ্যেই ছাই হয়ে পড়ে রইল। দূর থেকে এটা দেখে বাঁকা হাসলো কেউ।
তার চন্দ্রপরীর তাণ্ডব তো সবই শুরু। আজ সারাদিন পরী নিজের রুমে লক করেই বসে আছে, না কারো কথা শুনছে, নাই বা মুখে তুলছে কিছু। রিজভি বাসায় এসেই জানতে পারলো সব। কারো তোয়াক্কা না করেই পরীর রুমের দরজা নক করলো, গম্ভীর গলায় বলল, 1 থেকে 3 পর্যন্ত কাউন্ট হবে। দরজা না খুলে কিন্তু সারা রাত অন্ধকার রুমেই থাকবি। রুমে ঢুকতেই রিজভি ভাইয়ের প্রশস্ত বুকখানায় হামলে পড়ল তার চন্দ্রপরী। ফুপিয়ে কেঁদে উঠল পরী, মাথায় হাত রাখলো রিজভি। পরী ফুপিয়েই বলে উঠল, আমি বিয়ে করব না রিজভি ভাই। রিজভি কণ্ঠ দ্বিগুণ গম্ভীর করেই বলল, ভাই আছে তো। ছিটকে সরে গেল পরী। ফুপানো বন্ধ হয়ে গেল তৎক্ষণাৎ। নাক ছিটকে বিড়বিড় করে উচ্চারণ করলো, ভাই। না, কি বাজে লাগলো ও শুনতে। অভিমানী চোখে তাকালো রিজভি ভাইয়ের পানে। চোখ রাঙিয়ে রিজভি বলল, 2 মিনিটে নিচে আসবি। 3 বারের খাবার 1 বারে খাবি। শেষ করতে না পারলে কিন্তু ভয়ঙ্কর শাস্তি হবে। টলমল করে উঠল পরীর ডাগর ডাগর চোখগুলো। এত খাবার সে একসাথে খাবে কিভাবে? দেখতে দেখতে বিয়ের জন্য ঠিক করা দিনটি চলে এলো। খুব কাছের কয়েকজন অতিথি নিয়ন্ত্রিত ছিল। খান বাড়িতে বিয়ের বাড়ি না বলে শোকের বাড়ি বললেই হয়তো ঠিক হতো। পরীর মা চাচি বের হচ্ছে না রুম থেকে। মাতব্বর সাহেব আদরের মেয়ের এই পরিণতি মানতে পারছে না কিছুতেই। পরীর দাদি কপালে হাত ঠেকিয়ে বসে আছে। সে তো স্বপ্ন বুনেছিল আদরের বড় নাতির বউ করে রেখে দেবে ঝগড়ার সাথীকে। তবে কি অপূর্ণই হয়ে যাবে ইচ্ছেগুলো? পুতুলের ন্যায় বউ সেজে বসে আছে পরী। হঠাৎই কারো আওয়াজেরই কানে এলো পরীর। কাজের মেয়েটা দৌড়ে এসে বলল, আপামনি সর্বনাশ হইয়া গেছে, কেডা জানি ঈশান ভাইরে মায়েরা ফেলাইছে, ফুপু আম্মা অজ্ঞান হইয়া পইরা রয়েছে। অবাক হলো পরী। ঈশান খারাপ, শাস্তির যোগ্য, কিন্তু মৃত্যু কামনা করেনি পরী। আনন্দ উৎসবে ভরপুর না থাকলেও বেশ কিছুক্ষণ আগে যে বাড়িটার নাম ছিল বিয়ের বাড়ি, এখন সেটা শোকের বাড়ি। ঈশানের ডেড বডির সাথে সাথেই জানা যায় নারী পাচারে যুক্ত ছিল ঈশান। ঈশানের মৃত্যুতেও আফসোস করল না কেউ। শুধু কর্ণপাত হচ্ছে এক মায়ের ছেলে হারানোর আর্তনাদ, এক বোনের ভাই হারানোর আহাজারি। বিয়ের দিন এত বড় অঘটন। কারো কারো মুখে শোনা যাচ্ছে মেয়েটি অবয়া, অলক্ষী। আবার কেউ বলছে ভাগ্যদোষ। এর মধ্যেই রেজওয়ান খান বলে উঠল, সবার আদরে পরীকে বাড়িতেই রাখা হবে। আজ এই মুহূর্তে আমার পুত্রবধূ হবে পরী। স্তব্ধ হয়ে গেল পরী। স্বপ্ন পুরুষকে নিজের করে পাওয়ার অনুভূতি, এটা কি সত্যি? স্বপ্ন নয় তো। গম্ভীর রক্তটা স্বভাবের রিজভি আজ যেন বাবার বাধ্য ছেলে। পরীর আজ নিজেকে আসলেই রূপকথার চন্দ্রপরী মনে হচ্ছে। এত সহজে স্বপ্ন পুরুষকে নিজের করে পাওয়া। হ্যাঁ, দাদির কাছে রূপকথার গল্পে শুনেছিল পরী। বাড়ির মেয়ে বাড়িতেই থাকবে আমোদ করল না কেউ। সাদা মাটা ভাবেই এক বাঁধনে বাধা পড়ল রিজভি ভাই ও তার চন্দ্রপরী। ঈশানের দাফনের কাজে চলে গেল ছেলেরা সবাই। ভুলবশত মোবাইল রেখে গিয়েছে রিজভি। অনেকক্ষণ যাবৎ বেজেই চলেছে। সাহস করে কানে দিল পরী। কিছু বলার পূর্বেই শুনতে পেল, আজ যেন পরী স্তব্ধ হওয়ার দিন। রিজভি ভাই? না না, এটা কিভাবে হতে পারে? তবে যে নিজ কানেই শুনল পরী। ঘৃণা করে পরী রিজভি ভাইকে, মানে না এই বিয়ে। দৌড়ে রুমে চলে গেল পরী। ফ্লোরে বসে 2 হাতেই মাথা চেপে ধরল। পরী এটা কিভাবে মানবে তার রিজভি ভাইয়ের পবিত্র হাতে কাউকে খুন করতে পারে? ওই হাত তো পরীকে আগলে রাখার জন্য। কেঁপে উঠল পরী। তবে কি প্রণয়ের সূচনায় বিচ্ছেদই লেখা ছিল? ফ্রেশ হয়ে নফল নামাজ আদায় করে নিল পরী। খোদার কাছে 2 হাত পেতে চাইল তার রিজভি ভাইকে ঘৃণা করার আগে যেন তাকে খোদা নিয়েই নেয়। আজ পরী ভয়ের ঊর্ধ্বে। খণ্ড খণ্ড করে ফেলল রিজভি ভাইয়ের মোবাইল। প্রতিজ্ঞা করলো নিজের কাছে, রিজভি ভাই আজ চন্দ্রপরীর ভাগ্যে ছিল, ভবিতব্যেও থাকবে। ওই হাত অপবিত্র হতে দেবে না পরী। নিজেকে যোগ্য করে তুলবে পরী। দূর থেকে সবটাই খেয়াল করলো রিজভি। ঠোঁটে তার বাঁকা হাসি বিদ্যমান। গোমটভাবে আপন মনেই বলল, নির্বোধ। তুই অবুঝি থেকে যাবে চন্দ্রপরী। না, ন্যায় অন্যায় বোধ হতে হবে তোর। আমিও কথা দিলাম, দূর থেকেই তোকে যোগ্য করে তুলব। তার জন্য যত কঠিন পদক্ষেপ নিতে হয় আমি নেব। তার আগে তুই আমার পাশও ঘেঁচতে পারবি না। রাতটা কেটে গেল মান অভিমানে। পরী ঘুম থেকে উঠেই বুঝতে পারলো অতিরিক্ত কান্নার ফলে গেঁথে গেছে মাথা ব্যথা। কোনো রকম ভাবে উঠে নিজের উদ্দেশ্যে পা ফেললো। যাওয়ার সময় চোখ পড়ল রিজভি ভাইয়ের দরজায়। মস্ত বড় একখানা তালা ঝুলছে।
কপাল কুঁচকে ফেললো পরি। নাক ছিটকেই বলল, আছে তো মানুষ মারার যন্ত্র সব, কারো বয়ে গেছে ওই সব অকাজের যন্ত্র চুরি করতে। তারপর আবার মুখ বেঁকিয়ে বলল, অকাজ করেও ভীমরতি। নিচে গিয়েই অবাক হলো পরি। বড় মা কাঁদছে কেন? রিজভি ভাই পাড়ি দিয়েছে আমেরিকায়। 2 পা পিছিয়ে গেল পরি। এখন তবে দূরে থেকেও দেখা হবে না স্বপ্ন পুরুষকে। পরির প্রথম প্রেমের অনুভূতি রিজভি ভাই। সকালে জগিংয়ের সময় হোক বা রাতে বাড়ি ফেরার সময় চন্দ্রপুরী একবার হলেও দেখতো তার নেতা সাহেবকে। রুমে গিয়েই রিজভি ভাইয়ের দেয়া বোরখা হিজাব পুড়িয়ে ছাই করে ফেললো পরি। পরে চোখ দিয়ে যেন আগুনের ফুলকি ঝরছে। এলোমেলো করে দিল গুছানো সব কিছু। একই সাথেই ছাই হয়ে গেল বহু যত্নে আগলে রাখা ডায়েরিখানা। কত শত না বলা কথা বন্দি ছিল সেখানে। যাকে নিয়ে এত লেখালেখি তার কাছে পৌঁছাতে পারল কই? চন্দ্রপুরীর প্রত্যেকটা পদক্ষেপের সাক্ষী হচ্ছে কেউ। সচক্ষে না দেখলে কি, সিসি ক্যামেরা তো আছেই। অজানা রইল সব কিছুই চন্দ্রপুরীর। রিজভি ভাই চলে গেছে মাস কয়েক। এসএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করেছে পরি। উরপুর গ্রামবাসীদের মিষ্টি বিলিয়েছে মাতব্বর সাহেব। নিজেকে পাল্টে ফেলেছে পরি। পড়ার জন্য জোর করতে হয়নি তাকে, নিজ উদ্যোগেই রাগ জাগায় ফল এসব। পরির খোঁজ নেয়নি রিজভি ভাই। মা চাচির সাথে কথা বলার সময় দূর থেকে দেখেছিল পরি। নিজের রুমে বসেই আপন মনে রাগ ছেড়েছে পরি। দাঁতের দাঁত চিবিয়ে বলতে থাকলো, করলার বংশধর গোমরামুখ খুনি কোথাকার। নেতা সাহেবকে নাকে দড়ি দিয়ে না ঘোরালে আমার নামও পড়ি না। আজ ফেসবুক খুলে রিজভি ভাইয়ের আইডি দেখেছে পরি। রং বেরঙের ছবি। কত মেয়ে না পারছে মোবাইলের মধ্যে ঢুকে গিলে খাচ্ছে। নাক ছিটকে পরি বলল, ধবল রোগীদের মতো ধবধবে সাদা মেয়েদের জিম করা বডি দেখাতেই তো পাড়ি দিয়েছে দূর দেশে। নেতা সাহেবের চরিত্র গোলমাল। বদলেই ফেলেছে পরি নিজেকে। চুল করেছে পরিপাটি, পরিধানে ওয়েস্টার্ন। অগুছালো পরির ছিটে ফোটাও নি। রাহাত কল করলো তার প্রাণ প্রিয় বন্ধুকে। এখন দূরে, এটাই সুযোগ যা ইচ্ছা বলার। রিজভিকে কিছু না বলতে দিয়েই বলল, বইরা কোথাকার, আসলেই তোর ভেতরে সমস্যা আছে, নয়তো বাসরাতে আমেরিকা কে যায়? বন্যর প্রপোজ 80 দিনে 1000 ডাক, তুমি আবার রিজেক্ট গুরু। বাজখাই গলায় রিজভি বলল, চুপ বাচাল, দুইটাই এক, খবর আছে। আমি আসি একবার। আর হ্যাঁ, প্রপোজ করা ছেলেগুলোর হার না ভাঙলে কালকের মধ্যে মনের বিয়ে। ব্যাপাচাকা খেলো রাহাত। না, সাবধানে মান নেই, এখন থেকে ভেবে চিন্তে কথা বলতে হবে। আজ পরির কলেজের প্রথম দিন। পরিপাটি হয়ে বাসা থেকে বের হলো পরি। মুখে হাসির ছিটে ফোটাওনি। রিজভি ভাইয়ের বোকা রানী বদলে গেছে, রূপ নিয়েছে কঠোরতায়। এখন আর কেউ কিছু বললে ডাগর ডাগর চোখে তাকিয়ে থাকে না পরি। সাথে সাথে জবাব দিয়ে দেয়। অন্যায় আপোষ করে না, ভিন্ন রূপ, প্রতিবাদী রূপ। পরি কলেজে গিয়ে এক পলক চোখ বুলিয়ে নিল পুরো কলেজ। বাবা আসতে চাইলেও জেদ ধরে একাই এসেছে পরি। টনক নড়ল কারোর ডাকে। এই সুন্দরী, নতুন নাকি? বাইরে সালাম না দিয়া কই যাও? দাঁড়িয়ে পড়লো পরি। অগ্নি চোখে তাকালো। কেউ কেউ ভরকালো বোধ হয়। একটা ছেলে এগিয়ে এসে অন্যায় হাত দিতে চাইলো পরি। ঠাঁটিয়ে থাপ্পড় মারলো পরি। কারো পরোয়া না করে সামনে এগিয়ে চললো। ছেলেগুলো পিছু নিতে চাইলো। কেউ একজন হাত উঁচু করে থামিয়ে দিল। অচেনা নাম্বার থেকে কল আসলো। পরি কানে দিতেই শুনতে পেল, ছেলেদেরকে শরীর অনেক দেখিয়েছিস, শাস্তির জন্য তৈরি থাক। কেঁপে উঠল পরি। মানুষের ভয়েস শোনা হয় না বহুদিন। স্বপ্ন পুরুষের কণ্ঠ চিনবে না পরি। তবুও মনকে বোঝালো ভাষার পুরুষকে ঘৃণা করে পরি। কঠোর হতে চেয়েও পারল না। কাঁপা কাঁপা কণ্ঠে উচ্চারণ করলো, কে আপনি? এতক্ষণে কেটে গিয়েছে বোধ হয়। আচমকা ঘামতে শুরু করলো পরি। তবু আপন মনেই বলল, করলার বংশধরকে ভয় পায় না পরি। ক্লাসে গিয়ে শুনতে পেল আজ নাকি নতুন প্রফেসর আসবে। সে নাকি ভীষণ রাগী। ইতিমধ্যে মেয়েদের মধ্যে কানা ঘুষা শুরু হয়েছে থাকেনি। স্যারের রুমে উপস্থিত সে। সেখানে উকি ঝুঁকি মারছে ছাত্রীরা। প্রথম দেখাই স্বপ্ন বুনে ফেলেছে কেউ কেউ। ক্লাস টাইম শুরু হয়ে গেছে। প্রবেশ করলো নতুন প্রফেসর। চোখ পড়তেই বিষম খেলো পরি। এটা কিভাবে সম্ভব? পরির চোখ কোটর ছিঁড়ে বেরিয়ে আসার উপক্রম। রিজভি ভাই দূর দেশে যায়নি তবে? চোখ টলমল করে উঠল পরির। অদ্ভুত সব ভাবনা জেঁকে বসলো মাথায়। তবে বোধহয় রিজভি ভাই আরেকটা বিয়ে করে ফেলেছে। সব অবাকতা ছেড়ে ফেললো পরি। না, রিজভি ভাই বলতে কেউ নেই, চেনি না পরি।
পরি এতই ধ্যানে মগ্ন ছিল, উঠে দাঁড়িয়ে সালাম দেওয়াতেও মনে নেই। কারো বাজখাই গলায় কেঁপে উঠল পরি। এই মেয়ে, গেট লস্ট। আমার ক্লাসে বেয়াদবির কোনো জায়গা নেই। তাজ্জব বনে গেল পরি। তার কপাল এমন কেন, যেখানেই বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। এখন আর পরির চোখ টলমল করেই উঠল না, ডাগর ডাগর কক্ষে তাকালো না। ও স্বপ্ন মানবের পারে বেরিয়ে গেল ক্লাস থেকে। বোধ বুদ্ধি হানা দিল পরির মাথায়। আসার সময় খেয়াল করেছিল সিনিয়র একটা ছেলে বোকার মতো তাকিয়েছিল পরির দিকে, হাত নাড়িয়ে হাই দিল। দূর থেকে অগ্নি দৃষ্টিতে তাকালো রিজভি। না, এই মেয়ে বোকাই ঠিক ছিল, চেয়েছিল মানুষের মতো মানুষ করতে। এটা তো অমানুষের পথে যাচ্ছে। না, অনেক উড়েছে, এবার পাখা কাটতে হবে। হাই দেয়া ছেলেটা এগিয়ে আসলো। ভুবন ভোলানো হাসি দিল পরি। হাতে হাত মেলানোর আগেই গালে হাত পড়ল পরির। ঠাটিয়ে থাপ্পড় মেরেছে রিজভি। মাঝখাই গলায় বলল, শাস্তি স্বরূপ বাইরে দাঁড়াতে বলা হয়েছে, নোংরামি করতে না। চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল রিজভির। অভিমানেরা হানা দিল ফের। পরি এবার সত্যি পাষাণ পুরুষকে ঘৃণা করে। নিজে এতদিন নোংরামি করেছে আমেরিকার নাম করে, দোষ চাপাচ্ছে অন্যের ঘাড়ে। দৌড়ে বেরিয়ে যাওয়ার জন্য উদ্যত হলো পরি। কিছুটা গিয়ে পিছনে ফিরে কটমট করেই বলল, যা করেছি বেশ করেছে, আবারও করব। গিরে ফেলা দৃষ্টিতে তাকালো রিজভি। বেজে উঠল রিজভির মোবাইল। কানে দিতেই রাহাতের অত্যাচার। কি মামা, আর তর ছিল না? হতাশ কণ্ঠে বলল, বনু এখনো ছোট আর তুমি বুড়া, হে ডিজার্ভ কচি পলা। কপাল কুচকে ফেললো রিজভি। কাশি দিয়ে মোবাইলের লুকিং গ্লাসে নিজেকে দেখে নিল একবার। কট করেই কেটে দিল ফোন। প্রিন্সিপাল স্যার কি যেন সাথে কথা বলে বেরিয়ে এলো। বাসায় গিয়ে শাওয়ার নিয়ে নিল পরি। বের হতেই চোখ ছানা বড়া। পরির বেডে আয়েশ করে বসে আছে রিজভি ভাই।